ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার একটা রেড লাইন টেনে দিয়েছে। এই রেড লাইনটা কি? এটা হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার সম্প্রতি এই যে ভারতের শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছে, এটাকে নিয়ে যে বিবৃতি দিয়েছে ফরেন মিনিস্ট্রি, এটা খুবই আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ইতিহাসে কখনো এত কড়া প্রেস বিবৃতি দেওয়া হয়নি। এমনকি এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তখন তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ ছিল এখনকার তুলনায়, কিন্তু তখনও এত শক্ত ভাষায় বিবৃতি দেওয়া হয়নি। এখন এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকার কি বোঝাতে চেয়েছে? অর্থাৎ বাংলাদেশ সরকার এর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ তারা করবে না, শেখ হাসিনাকে নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না, এবং শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার কোনো ছাড় দেবে না। মোদ্দা কথাটা ওখানেই, ফরেন মিনিস্ট্রির প্রেস বিবৃতিতে। এটার ভাষা এত কঠোর ছিল, যেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, নানা কথাবার্তা হচ্ছে যে এত কঠোর ভাষায় প্রয়োজন ছিল কিনা। এই বিবৃতিতে শুধুই যে শেখ হাসিনার করার সমালোচনা করা হয়েছে বা তাকে নিয়ে কথা বলা হয়েছে শুধু তা নয়, এখানে ভারত সরকারের যে ভূমিকা, এটার ব্যাপারেও বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা যদি সেটা দেখি, এই প্রেস বিবৃতিতে বলা আছে এক জায়গায়, সেটা হচ্ছে এরকম: দিস পাবলিক ইভেন্ট ওয়াজ পারমিটেড টু বি হেল্ড। অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই ইভেন্টটাকে অনুষ্ঠান করার জন্য বা অনুষ্ঠিত করার জন্য এটাকে অ্যালাউ করা হয়েছে। তার মানে হচ্ছে যে এটাকে থামানোর অথরিটি ভারতের ছিল। ভারত চাইলে এটা থামাতে পারত। এটা রিডিং বিটুইন দ্য লাইন্স হচ্ছে সেটা, যে যেহেতু ভারত এটার অনুমতি দিয়েছে বা ভারত এটা হতে দিয়েছে, তার মানে ভারত চাইলে এটা থামাতেও পারত। এবং এটা তো মিথ্যা না, কোনো দেশের সরকার যদি না চায় তাহলে তো এরকম একটা ইভেন্ট হতে পারে না। তারপর এই বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার ভারতকে এটার সম্ভাব্য যে প্রতিক্রিয়া বা প্রভাব কি হতে পারে এটা নিয়ে আগে থেকেই বলে আসছিল, কিন্তু ভারত সেটাতে খুব একটা কর্ণপাত করেনি, সেটা তো আমরা দেখলাম। এখানে বলা হচ্ছে, ঢাকা ডিপলি রিগ্রেটস দ্যাট ইন স্পাইট অফ কনসার্নস কনভেড অ্যা প্রায়োরি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া about the likely ramifications to this event on the reset of our bilateral relations, this public event was permitted to be held. এর কথা হচ্ছে যে বাংলাদেশ এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে সরকার ভারতকে আগে অবহিত করেছিল। ভারত সেই বাংলাদেশ সরকারের যে কনসার্ন, উদ্বেগ, এটাকে তারা ইগনোর করেছে। যদি দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় এটাকে কেন্দ্র করে, সেটার জন্য দায়ভার ভারতের। ব্যাপারটাকে বিশ্লেষণ করলে সেরকমই দেখা যায়, এবং খুব স্ট্রংলি এখানে বলা হয়েছে যে আগে থেকে এটাকে বলা হয়েছিল, জানানো হয়েছিল, তারপরেও এটা শোনা হয়নি। তারপরে দেখুন, এই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি একজন ক্রিমিনাল হিসেবে ট্রিট করেছে পিওরলি, এবং যে ধরনের শব্দগুলো তারা ব্যবহার করেছে, এখানে শেখ হাসিনার সম্পর্কে আর অন্য কোনো ধারণা বা অন্য কোনো কিছু না। অর্থাৎ বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে কোন দৃষ্টিতে দেখে সেটাকে তারা এখানে তুলে ধরেছে। এবং এখানে তারা যে শব্দগুলো ব্যবহার করেছে সেটা দেখলে আপনি দেখবেন যে কনভিক্টেড জেনোসাইডার, কনভিক্টেড ক্রিমিনাল, তারপর বলছে ম্যাস মার্ডারার, মাফিয়া এন্টারপ্রাইজ, ফ্যাসিস্ট রেজিম। তার মানে হচ্ছে যে ডিপ্লোম্যাটিকভাবে বাংলাদেশ সরকার ভারতকে বুঝালো বা বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গি তাদের, শেখ হাসিনাকে একজন ক্রিমিনাল ভাবা ছাড়া আর অন্য কোনো দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বর্তমান সরকার দেখছে না। এই ইভেন্টের শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছেন দিল্লিতে, সেই ইভেন্ট এবং সেই দিনটাকে এইখানে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশ মনে করছে যে এটা এমন একটা সময় করা হয়েছে, বাংলাদেশ যখন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সেই সময় সেই দিনে তাকে এই ধরনের প্রেস কনফারেন্স আয়োজন করার জন্য যেভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে, এখানে বাংলাদেশ সরকার হ্যাপি হতে পারেনি এবং হ্যাপি হওয়ার কথাও না। এবং সেখানে বলা হচ্ছে, আপনারা যদি স্টেটমেন্টের দিকে তাকান, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা দিয়েছে, সেখানে বলা হচ্ছে, on a day when the people of Bangladesh are observing the second anniversary of July Revolution, এই কথাটা বলা হচ্ছে। তারা বলছে এমন একটা দিনে করা হচ্ছে যখন বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবকে উদযাপন করছে। এর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই দিনটাকে সরকার একটা ইমোশনাল ডে হিসাবে তারা ডেসক্রাইব করছে, ভাবছে। এবং একই সঙ্গে এখানে যে জুলাই অভ্যুত্থানের সময় বা জুলাই গণ আন্দোলনের সময় যারা নিহত হয়েছিল তাদের প্রতি যে সম্মানের ব্যাপারটা, দেশের মানুষ যে তাদেরকে স্মরণ করছে, সেই জিনিসটাও তারা এখানে বুঝিয়ে দিয়েছে। এই বিবৃতিতে সরকার বুঝিয়ে দিল যে শেখ হাসিনার বিষয়ে তারা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না,
এবং যে কথাগুলো শোনা যাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায়, পুশ করতে চায় নানাভাবে, সেটারও একটা বার্তা কিন্তু এখানে দিয়েছে যে সরকার এটা করার জন্য যে রেডি না এবং তারা যে এটা কখনো মানবে না, এই ব্যাপারটা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেটা কিভাবে দেওয়া হয়েছে? আপনারা যদি বিবৃতিটি দেখেন তাহলে সেখানে দেখবেন যে upholding the spirit of July revolution, our people have firmly resolved that our nation will never again go back to the dark days of fascism and that Bangladesh will never be a client state. Convicted mass murderer Hasina and her mafia enterprise will never have a place in the polity of Bangladesh. অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে এই সরকার বা বিএনপি আর কখনো স্পেস দেওয়ার জন্য তারা রেডি না, বা এটা তারা ভাবছে না, বা এটা হবে না, এই কথাগুলোর মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে যে নেগোসিয়েশন অন্য আর অনেক বিষয় হবে, অনেক বিষয় আলোচনা হবে, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর ক্ষেত্রে এটা নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না। যে ভারতের সঙ্গে শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে যে একটা রেড লাইন এই সরকার ড্র করেছে বা এঁকে দিয়েছে, এটার তাৎপর্যটা কি? এটার তাৎপর্যটা দেখুন, এটা হচ্ছে শুধুই শেখ হাসিনাকে কেন্দ্র করে। এই বিবৃতি যেটা দেওয়া হয়েছে এটা শুধুই শেখ হাসিনাকে কেন্দ্র করে। শেখ হাসিনা ভারতে আছে এটা নিয়ে যে সরকার খুব বেশি চিন্তিত বা এটা নিয়ে খুব ভাবছে তা না। এটা যে ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা ভারতে থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করবে কিনা, বা ভারত সরকার তাকে সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে কিনা, বা এই যে দিচ্ছে, এটা নিয়েই হচ্ছে তাদের আপত্তি। শেখ হাসিনাকে ভারত সরকার কিভাবে রাখবে না রাখবে সেটা তাদের বিষয়। তারা যদি রাখতে চায় রাখবে, বাংলাদেশ ফেরত চাইছে, এখন বাংলাদেশে তো সেটা চেষ্টা করবে। শেখ হাসিনাও নিজে বলছেন যে উনি আসবেন, তো দেখা যাক সেটা ভবিষ্যতে বলে দেবে। কিন্তু এই রেড লাইনটা ড্র করা হয়েছে শুধুই শেখ হাসিনাকে কেন্দ্রিক, অর্থাৎ ভবিষ্যতে যদি ভারত আবার এই ধরনের কাজ করতে চায়, এটাকে বাংলাদেশ সরকার কোন দৃষ্টিতে দেখবে সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে, বা সেই কথাগুলোই এই বিবৃতিতে আছে। সুতরাং এটার সঙ্গে অন্য আর যে বিষয়গুলো সেটা মেলানো ঠিক হবে না। ভারতের সঙ্গে বর্তমান সরকার একটা ইফেক্টিভ সম্পর্ক, একটা ওয়ার্কিং রিলেশনশিপ চায়, ভারতও সেটা প্রকাশ করেছে চায়। সুতরাং ওই সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে এই শেখ হাসিনাকে এইভাবে অ্যালাউ করাটা একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সেই কথাটা কিন্তু এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে একটা বলা হয়েছে। তবে এই বিবৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে জুলাই রেভলিউশন শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জুলাই বিপ্লব বলে এটাকে আখ্যায়িত করা হয়েছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ 2024 সালের 5ই আগস্টের পর থেকে এটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। এবং বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সবসময় এটাকে জুলাই গণ অভ্যুত্থান হিসাবেই বলার চেষ্টা করেছেন বা বলেছেন পরিষ্কারভাবে। তারা এটাকে বিপ্লব হিসাবে কখনোই বর্ণনা করেননি, যেটা অন্য আরো অনেকে বলার চেষ্টা করেছেন, বা জামায়াতে ইসলামী বা এনসিপির পন্থী যারা, তারা এটাকে বিপ্লব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু বিএনপির দিক থেকে খুবই কশাস তারা ছিলেন যে এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এই যে ধরুন বিএনপির এখন যিনি বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা, গভর্নমেন্টের স্পোক্স পারসন ডক্টর জাহিদুর রহমান, তিনি এর আগে যখন এই নানা বিষয়ে বিশ্লেষণ করতেন, তিনি তো 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এটাকে ক্রমাগত শুধু গণ অভ্যুত্থান বলে গেছেন, এবং ওনাদের যুক্তি ছিল এটা কোনো বিপ্লব হয়নি। উনি ওনার এই যে ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটা কন্টেন্টও করলেন যে উনি মনে করেন এটা একটা গণ অভ্যুত্থান। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন এই জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী বিভিন্ন সময় এটাকে গণ অভ্যুত্থান হিসেবে ব্যাখ্যা করেছেন। এমনকি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ছিল 5ই আগস্টের পরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে, তারাও কিন্তু অফিসিয়াল ভার্সন হিসেবে এটাকে গণ অভ্যুত্থান হিসেবে তারা ব্যাখ্যা করেছে। তাহলে এখন হঠাৎ করে এই বিপ্লব শব্দটা কোত্থেকে আসলো? পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে রেভলিউশন, আপরাইজিং ব্যবহার না করে এই যে রেভলিউশন শব্দটা ব্যবহার করলো, এটা কেন করলো? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি সরকারের এখন অবস্থানটা পরিবর্তন হচ্ছে? তারা কি এটাকে বিপ্লব হিসাবেই ইন্টারন্যাশনাল ফোরামে দেখাতে চায়, বর্ণনা করতে চায়? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষাগুলো ব্যবহার করে, এটা হচ্ছে আমরা বুঝতে পারি যে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন ভাষাগুলো বা কোন অ্যাঙ্গেলে তারা কথা বলবে, ওইটা রিফ্লেকশন থাকে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এইসব বিবৃতি বা তাদের কর্মকাণ্ডে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এটাকে রেভলিউশন হিসাবে বর্ণনা করেছে, তার মানে কি সামনের দিনগুলোতে বিএনপি সরকার এটাকে ইন্টারন্যাশনাল ফোরামে রেভলিউশন হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করবে? এটা একটা বড় প্রশ্ন। কারণ দেখুন, বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এটা নিয়ে আমাদের এখানে বাংলাদেশের পরিমণ্ডলে নানা কথাবার্তা হলেও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে এটাকে নানাভাবে রেভলিউশন বা বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছে। এই যে যেমন ধরুন আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা,
তারা এটাকে রেভলিউশন, এই শব্দটা হরহামেশা ব্যবহার করা হয়েছে। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা তারা এটাকে রেভলিউশন হিসেবে ব্যবহার করেছে শব্দ। ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা তারাও বলেছে এটাকে রেভলিউশন হিসাবে। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন তারাও কিন্তু এটাকে রেভলিউশন হিসেবে বলছে। এই সবগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়া এত আগে থেকে অনেকেই এটাকে যখন রেভলিউশন হিসেবে বলল, তখন আমরা এটাকে বিপ্লব না গণ অভ্যুত্থান এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আমরা করলাম। তার মানে কি সরকার কি এই ব্যাপারটা নিয়ে এতই সংবেদনশীল হয়ে পড়েছিল শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে, যে এখন তারা মনে করছে যে না, এটাকে বিপ্লব হিসাবেই দেখাতে হবে বা বিপ্লব হিসাবেই বর্ণনা করতে হবে? বিষয়টা কি তাই? আরেকটা প্রশ্ন এখানে উঠছে যে যে ভাষাগুলো এখানে ব্যবহার করা হয়েছে, এই ভাষাগুলো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহার করা উচিত ছিল কিনা? খুবই একেবারে অ্যাটাকিং কিছু ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছিল। এখন দেখুন, এখানে কিন্তু বলা আছে বাংলাদেশ আগে থেকেই ভারতকে এটার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে আসছিল। এখন আপনি যদি একটা সরকার আপনার সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি করতে চায়, আপনি যদি তার কাছে একটা কনসার্ন রেইজ করেন, বলেন যে না, তোমরা যদি এই কাজটা করো তাহলে এটার প্রতিক্রিয়াটা আমাদের এখানে ভালো হবে না, তাহলে সেটা তারা এতবার বলার পরেও ভারত যেহেতু এটাকে গ্রাহ্য করেনি, সেজন্য বর্তমান সরকারের এই বিবৃতিটাও সেভাবে এসেছে। এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে যে সবগুলো শব্দ এখানে যথার্থ কিনা, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে, তাতে আমার মনে হয়েছে যে তারা অনেক ক্ষেত্রেই এখানে ইমোশন এবং অনেক ক্ষেত্রে অ্যাঙ্গার, এই দুটো জিনিস একসঙ্গে তৈরি হয়েছে। ডিপ্লোম্যাসির বাইরে গিয়েও ইমোশন অ্যান্ড অ্যাঙ্গার, এবং অনেক ক্ষেত্রে যেটা বলছেন যে বাংলাদেশের মানুষের যে একটা মনোভাব, সেটার প্রতিফলন ঘটেছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টে। অনেকে এটা প্রশংসা করছেন, অনেকে সমালোচনা করছেন যারা আওয়ামী লীগপন্থী, কিন্তু ওভারঅল পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাতে চেয়েছে যে তারা বাংলাদেশের মানুষের যে ওভারঅল সেন্টিমেন্ট, এটাকে তারা ধারণ করছে। তবে এই বিবৃতি বিএনপি সরকারের জন্য এক অর্থে অন্যভাবে তাদেরকে লাভবান করেছে। দেখুন, 5ই অগস্ট যেদিন গণ অভ্যুত্থানের বার্ষিকী পালন হচ্ছে, সেদিন কিন্তু নানা ধরনের এখানে একটা বিতর্ক তৈরি হচ্ছিল। যেমন একটা ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে, যেটা প্রেসিডেন্ট বললেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তো বলেই ফেললেন যে এখানে আবু সাইদের ছবি নেই, সেটা কিসের ডকুমেন্টারি। এছাড়া এর আগের দিন বিএনপি জামায়াতের মারামারি বা বিভিন্ন জায়গায় হামলা, তো এই ঘটনাগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছিল। বিভিন্ন জায়গায় জুলাইয়ের অনুষ্ঠানে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে মেরেছে বিএনপির লোকজন, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এই সবগুলো নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছিল। বাট দিন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্টেটমেন্ট, এই যে সরকারের সারাদিন ধরে যে সমালোচনা, এগুলোকে কিন্তু ঢেকে দিয়েছে। সবাই তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্টেটমেন্টটা নিয়েই কথা বলছিল। সো এটা কিন্তু সরকারকে দিন শেষে তারা আরও যেসব সমালোচনার মুখোমুখি হতে পারত, এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে সেলিব্রেট করাকে কেন্দ্র করে, সেই জিনিসটা আর দিন শেষে হয় নাই। সবাই সেটা ভুলে গেছে। সবাই এই যে একটা বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেদিকে তারা নজর দিয়েছে। তবে ফিরে যাই আবারও, যে এই বিবৃতির অর্থ কিন্তু এই নয় যে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক চায় না, ব্যাপারটা তা না। ভারতের সঙ্গে সম্পর্ক যেভাবে চলার বা যেভাবে ভালো হতে পারে সেটাই তারা দেখবে। তবে ভারতকে শেখ হাসিনার বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিবৃতি দেওয়ার পরদিনই কিন্তু ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন, এবং ভারত থেকে পাইপলাইনের ডিজেল আনার বিষয়ে কথাবার্তা হয়েছে, এবং এই এনার্জি সিকিউরিটির বিষয়টা নিয়ে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং সামনে আরও কথাবার্তা হবে। তবে ভারতও যেটা করছে যে হয়তো শেখ হাসিনাকে এই প্রেস কনফারেন্স অ্যালাউ করার মাধ্যমে তারা বর্তমান সরকারের টেম্পারামেন্ট একটা পরীক্ষা করে দেখলো যে বিএনপি আসলে কি ভাবছে, তারা কত দূর ভাবছে বিষয়টাকে নিয়ে। এবং বিএনপিও বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেক দূর ভাবছি। বাংলাদেশের ভেতরে কেউ বিশেষ করে জামায়াত বা এনসিপি পন্থী বা এই দলগুলো, তারা যে বিএনপিকে দেখানোর চেষ্টা করছিল বিএনপি ভারতের পকেটে ঢুকে গেছে বা ভারত দ্বারা গাইডেড বা ভারতের ইন্টারেস্টকে সার্ভ করবে, এই বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার বুঝিয়ে দিল যে না, যেভাবে ভাবা হচ্ছে ব্যাপারটা সেরকম না। এবং এই বিবৃতির মাধ্যমে আমরা এখনো বুঝলাম যে দুই দেশের সরকার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করলেও বিএনপি এবং ভারতের মধ্যে আরো অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে, এবং সামনের দিনগুলোতে এই বোঝাপড়া না হলে পরে সম্পর্ক যে অনেক ভালো দিকে অগ্রসর হবে সেটা বলা যায় না। এবং এই বোঝাপড়া তৈরি হওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে শেখ হাসিনা ইস্যুটাকে কেন্দ্র করে হবে। বিএনপি সরকার এখানে রেড লাইন টেনে দিয়েছে যে এখানে আমরা আর কোনো নেগোসিয়েশন করব না, এটা নিয়ে আমরা কোনো কথা শুনবো না, এটা নিয়ে আমরা কোনো কিছু হতে দেব না।
অন্যদিকে দেখা যাক ভারত এই কনসার্নটাকে কতটুকু গ্রাহ্য করে এবং সামনের দিনগুলোতে তারা কিভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিতে চায়।